ভালোবাসার কোনো বয়স হয় না, ধনী গরিবের কোনো ভেদাভেদ মানে না। ভালোবাসা মানেই পাশে থাকা, ভালো লাগা আর একে অপরকে ভালো রাখার প্রতিশ্রুতি। জীবনের চড়াই উতরাই পেরিয়ে যে ভালোবাসা শেষে অবধি টিকে থাকে, সেটাই মানুষের মনে গভীর দাগ কেটে যায়। আজ ঠিক এমনই এক হৃদয় ছোঁয়া গল্প রোম্যান্টিক কোরিয়ান ড্রামা নিয়ে হাজির হয়েছি। ড্রামাটিতে ভরপুর মান অভিমান, রাগ, আবেগ আর নিঃশব্দ ভালোবাসায়। যেখানে ভালোবাসি বলা হয়তো কখনো শোনা যায় না, তবুও প্রতিটি মুহূর্তেই ভালোবাসার ছোঁয়া অনুভব করা যায়। এমন এক অসাধারণ কাহিনীর মধ্য দিয়েই হাঁটতে আপনাদের আমন্ত্রণ জানাই। চলুন এই হৃদয়গামী ড্রামার জগতে প্রবেশ করি এবং মুহূর্তগুলো উপভোগ করি। গল্পের শুরুতেই একটা মেয়েকে মন খারাপ করে একা একা বারে বসে মদ খেতে দেখি। এই মেয়েটার নাম ঈশান। মেয়েটাকে একা বসে থাকতে দেখে একটা ছেলে তার পাশে এসে বসে। এই হ্যান্ডসাম ছেলেটির নাম সুসং। ছেলেটা ঈশানের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কি দিয়ে শুরু করবে সেটাই সে বুঝতে পারছে না। যার কারণে সে বোকা বোকা ভাবে বলতে থাকে যে, তুমি কি একা বসে আছো? আচ্ছা, তোমার বয়স কত? এইসব কথা শুনে ঈশান অনেক রেগে যায় আর বলে ওঠে যে, তোমার কত বড় সাহস, তুমি আমার বয়স জিজ্ঞেস করছো? মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও হয়তো তোমার জানা নেই। তুমি হয়তো ভুল মানুষের পাশে এসে বসেছ। সুসংকে আচ্ছা মতো বকাঝকা করার সময় তার এক্স বয়ফ্রেন্ডের কল আসে। সে আবারও তার কাছে ফিরে আসতে চায়, কিন্তু তার এই এক্স বয়ফ্রেন্ড তাদের বিয়ের দিন তাকে ধোঁকা দিয়ে বিয়ে না করে অ্যাব্রডে পালিয়ে গিয়েছিল। এতদিন পর সে বুঝতে পেরেছে সে ঈশানকে ভালোবাসে, তাই সে এখন আবার ঈশানের কাছে ফিরে আসতে চায়। আর এতক্ষণ পরে আমরা বুঝতে পারলাম যে ঈশান দুঃখ করে কেন বসেছিল। মূলত সে এখনো তার বয়ফ্রেন্ডকে ভুলতে পারেনি, যার কারণে মন খারাপ করে সব সময় একা একা সময় কাটায়। যাই হোক, এই সময়টাকে ঈশান ভোলার জন্য সুসংয়ের সঙ্গে ভালো করে কথা বলতে শুরু করে। বলে যে, হ্যান্ডসাম, তুমি আমার সঙ্গে পাল্লা দিয়ে ড্রিঙ্কস করবে? তাহলে আমি তোমাকে মেয়েদেরকে কিভাবে পটাতে হয় শিখিয়ে দেব। এর কথা শুনে সুসং খুশি হয়ে যায় আর তার কথায় রাজিও হয়ে যায়। সুসং ঈশানকে প্রপোজ করে, কিন্তু ঈশান তার কথায় কোনো উত্তর দেয় না। এরপর তারা দুজন ইচ্ছে মতো ড্রিঙ্কস করে। সুসং আবারও ঈশানের সঙ্গে ফ্লার্ট করতে গেলে ঈশান তাকে বলে যে, আমি তোমার যে 8 বছরের বড়। এরপরও তারা মিউজিকের তালে তালে দুজনে অনেক ডান্স করে, অর্থাৎ ঈশান মাতাল হয়ে গেছে। এইভাবে তারা পুরো রাত নাচানাচি করে কাটিয়ে দেয়। আর এরপর সুসং ঈশানকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে। পরের দিন সকালে সুসং ঘুম থেকে উঠে দেখে যে তার উঠতে দেরি হয়ে গেছে। আজ তার ইন্টারভিউ আসে। সুসং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, তাই সে দ্রুত রেডি হয়। এমন সময় তার ফ্রেন্ড ফ্যাং শুয়ে এসে বলে যে, কিরে, এত দেরিতে ঘুম থেকে উঠলি? কাল রাতে কোথায় গিয়েছিলি? ঘুমাসনি নাকি? কখন থেকে তোকে ডাকছি, কোনো সারা শব্দই পাচ্ছি না। তখন সুসং বলে যে, আর বলিস না, কাল রাতে পাবে গিয়ে আমি একটা সুন্দরী মেয়েকে দেখি ফিদা হয়ে গেছি। এই কথা শুনে ফ্যাংশু বলে যে, আরে তোর কপাল খুলে গেছে। কিভাবে কি হলো সবকিছুই বল, কিভাবে পটালি সবকিছুই আমাকে খুলে বল। ছেলে বন্ধুরা যেমনটা বলে আর কি। সুসং বলে যে, আরে পরে বলবো, এখন আমার অনেক লেট হয়ে গেছে, দ্রুত অফিসে পৌঁছাতে হবে। তুই সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করিস, সবকিছুই খুলে বলবো। এরপর সুসং দ্রুত অফিসে আসে। এদিকে দেখা যায় যে ঈশান দৌড়াতে দৌড়াতে অফিসে এসে পৌঁছায়। ঈশান এই কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। আর ঈশান খুব রাগী, তাই কোম্পানির সব স্টাফরা জমের মতো ভয় পায় তাকে। তার কথায় উঠে আর বসে। আজ তার এমনিতেই অফিসে আসতে দেরি হয়ে গেছে। তার উপর সে অনেক ব্যস্ত, কারণ অফিসের প্রতিটা বিষয় তার নজর রাখা লাগে। তাকে খুব জরুরি একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, কারণ ক্লায়েন্ট হাত থেকে বেরিয়ে গেলে কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। আর এই প্রজেক্টের জন্য তার একজন ডিজাইনার এক্সপার্ট লাগবে। এসব চিন্তা করতে করতেই সে ক্যাবিনে আসলে সেখানে হঠাৎ করেই সুসংকে দেখে চিৎকার করে ওঠে। বলে যে, তুমি এখানে কি করছো? তখন ঈশানের অ্যাসিস্ট্যান্ট বলে যে, ম্যাডাম, নিউ ইন্টার্নি ইনোগ্রেশন টিমে জয়েন করেছেন। আমাদের রানিং প্রজেক্ট উনি হেল্প করবে। এদিকে সুসং বাবুর মনে লাড্ডু ফুটে যে তার ক্রাশকে চোখের সামনে দেখতে পাচ্ছে, আর সে দ্রুতই ঈশানকে হাই বলে।
কিন্তু দেখা যায় ঈশান তাকে কোনো প্রকার পাত্তাই দেয় না। সেই সাথে ঈশান ফোনে কাউকে চিৎকার করে বলতে থাকে যে আমার এই নতুন ছেলেকে কোনো দরকার নেই, অন্য কাউকে ডিজাইনার হিসেবে পাঠাও। এই কথা শুনে সুসং অনেক আপসেট হয়ে পড়ে। কালকে রাত্রে যে মেয়েটা তার সঙ্গে নাচলো, মজা করলো, হঠাৎ করে তার কি হলো যে সে তাকে দেখা মাত্রই ভালো মন্দ কোনো কিছু বিচার না করে এমন কথা বলছে। সুসং তো ঈশানকে জিজ্ঞেস করে যে ম্যাম, কালকে রাতের জন্য কি আপনি আমাকে চাকরি থেকে রিজেক্ট করে দিচ্ছেন? তখন ঈশান রেগে বলে যে কালকে রাতের কথা সম্পূর্ণ ভুলে যাও, কালকে রাত্রে আমাদের ভিতর কিছুই হয়নি, আমিও তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না, ভুলে যাও আমাদের কখনো দেখা হয়েছিল। এখন তুমি দ্রুত রিজাইন লেটারে সাইন করে আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যাও। তখন সুসং ঈশানের মুখের উপর বলে দেয় যে আমি রিজাইন লেটারে সাইন করব না, কারণ অনেক কষ্ট করে ইন্টারভিউ দিয়ে এখানে চান্স পেয়েছি। এ কথা বললে ঈশান বলে যে আমাদের কোম্পানি তোমার মতো অনভিজ্ঞ কারোর প্রয়োজন নেই, আমরা অভিজ্ঞ ডিজাইনার খুঁজছি, তাই এখন তুমি এখান থেকে যেতে পারো। এ কথা সুসংয়ের ইগোতে লাগে, তাই সে বলে যে আপনি আমার সম্পর্কে না জেনেই কি করে বললেন যে আমি অনভিজ্ঞ? আপনি তো আমার কাজও দেখেননি। ঈশান তার সঙ্গে আর কথা বাড়ায় না, বরং সে আবারও ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। ঈশানের এরকম আচরণ দেখে সুসং রিজাইন লেটারে সাইন করে দিয়ে সেখান থেকে চলে যায়। এখন থেকে সুসং যাওয়ার পর আমরা ঈশানকে দেখি তার ল্যাপটপে একটা মেল দেখতে পাই। মেলটা খুলে সেখানে তাদের রানিং প্রজেক্টের কিছু চমৎকার ডিজাইন দেখতে পাই, যেটা দেখে সেই ডিজাইনারের নাম ডিটেলস চেক করলে সুসংয়ের নাম দেখে ঈশান রীতিমতো অবাক হয়ে যায়। এমন অবস্থাতে ঈশান কি করবে কিছুই বুঝতে পারে না, কারণ সে না জেনে তো না বুঝে বেচারা সুসংকে অনেক কথা শুনিয়ে দিয়েছে, এমনকি কাজ না জানে এইরকম কথা বলে সে কোম্পানি থেকে তাকে বেরও করে দিয়েছে। এখন যদি এমন ভালো একজন ডিজাইনার তার হাতছাড়া হয়ে যায় তাহলে তো তার প্রজেক্টের অনেক বড় এফেক্ট পড়বে। তাই সে দৌড়ে বাইরে আসে সুসংকে ফেরানোর জন্য, আর দৌড়ে এসে সুসংকে পিছন থেকেই ডাক দেয় এবং সুসংকে বলে যে তোমাকে একটা সুযোগ দিতে চাই, যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে এই চাকরিটা তোমার জন্য কনফার্ম। সে সুসংকে বুঝতে দেয় না যে মূলত সে তার কাজ দেখেই ফিদা হয়ে গেছে, যদি সে এই কথাটা বলে তাহলে তার সুসংকে সরি বলতে হবে। তাই সে কৌশল করে তাকে একটা প্রজেক্টের কাজ দেয়। তো যাই হোক, এই কথা বলে ঈশান চলে যায়। এদিকে সুসং শেষ মুহূর্তে একটা সুযোগ পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ সেই ঈশানের অফিসে কাজ করার সুযোগ পেয়েছে, আর এখন থেকে সব সময় চোখের সামনেই তার ক্রাশকে দেখতে পাবে। এই কথা ভেবেই আনন্দে ঈশান নাচতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ঈশানের ছোট ভাই হল ফেংশু ঈশানকে অনেক ভয় পায়। সে তার বোনের অফিসের একটা মেয়েকে ভালোবাসে এবং বিভিন্ন প্ল্যানিং সে মেয়েটাকে প্রপোজ করবে, কিন্তু একটা প্রবলেম, তার বড় বোনের বিয়ে না হওয়া পর্যন্ত তার বাবা মা তাকে বিয়ে দিবে না, অর্থাৎ ঈশানের বিয়ে হলেই ফেংশুর রাস্তা ক্লিয়ার। এদিকে ঈশান জীবনে একবার প্রেমে ধোঁকা খেয়ে তারপর 12-13টা ছেলেকে রিজেক্ট করে দিয়েছে, কারণ সে এখন আর কোনো ছেলেকেই বিশ্বাস করতে পারে না। তাই ফেংশু তার বোনকে এই বিষয়টা জানানোর জন্য ফোন করে বলে যে দিদি, আমার একটা মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই, এখন তুমি যদি একটা ব্যবস্থা করো তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার। এই কথা শুনে ঈশান অনেক রেগে যায় আর বলে যে তুমি প্রেম করছো, যা খুশি তাই করো, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই সব বিষয়ের জন্য আমাকে কখনো বিয়ে করার কথা বলবে না। এই কথা শুনে বেচারা তো সেখানেই মন খারাপ করে ফেলে, আর সে বলে যে দিদি, আমার কথায় রাগ করিস না, আমি তো শুধুমাত্র তোমার সুখী একটা জীবনের কথা ভাবছি, এইভাবে আর কতদিন থাকবে? তাছাড়া এমনিতেও এই জন্মে বিয়ে না করলেও পরের জন্মে কি আর এইভাবেই থাকবে? জীবন আইবুড়ো হয়ে থাকবে। এসব উল্টোপাল্টা বলতে থাকলে ঈশান তাকে ধমক দিয়ে বলে যে তোমার এই সমস্ত কথা শোনা টাইম নেই আমার, আমি এখন ব্যস্ত আছি, ফোন রাখো। তারপর সে ফোন রেখে দেয়। এরপর লাঞ্চ আওয়ারে ঈশান সুসংকে রেস্টুরেন্টে ডেকে নেয় ডিজাইনের ব্যাপারে আলোচনা করতে। তখন সুসং খুশি হয়ে বলে যে তোমার মনে আমার জন্য এতটা জায়গা সৃষ্টি হয়েছে যে তুমি পার্সোনালভাবে কথা বলার জন্য আমাকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে এসছো, আর অজুহাত দেওয়ার জন্য এই প্রজেক্টের ডিজাইনের ব্যাপারে কথা বলছো। এই কথা শুনে ঈশান রেগে যায় আর তাকে ঝড় মেরে বলে যে কালকে রাত্রের কথা ভুলে যেতে বলেছি, এই কথা কখনোই আর মুখে আনবে না।
তখন সুসং বলে যে তুমি আসলে কাল রাতে অনেক খেয়ে ফেলেছিলে, তাই আমি তোমার জন্য ঔষধের ব্যবস্থা করে দিচ্ছি, এটা খেলে তোমার পেট ঠিক হয়ে যাবে, তখন তোমার এত রাগ আর থাকবে না। আর কালকে রাতের মিটটাকে আমি একটা রোম্যান্টিক ডেট বলেই ধরে নিলাম। এই কথা শুনে ঈশান আরও রেগে যায় আর বলে যে চুপ করে নিজের প্রজেক্টের কাজে মন দাও, যদি তুমি কালকে রাত্রের কথা আর কখনো ভুলেও মুখে আনো তাহলে আমি তোমাকে এই মুহূর্তেই অফিস থেকে বের করে দিব। কিন্তু দেখা যায় সুসং তার কথা না শুনে বরং ঈশানের সঙ্গে আরও বেশি ফ্লার্ট করতে শুরু করে দেয়। কথায় কথায় ঈশান তাকে আবারও মারতে গেলে সুসং উঠে নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে পিছনে ওয়েটার চলে আসে আর তার কাছ থেকে থাকা গরম পানি ঈশানের উপর পড়তে যায়। ঠিক তখনই সময় মতো সুসং সেই জগটা ধরে ফেলে যাতে ঈশানের কোনো ক্ষতি হয় না, কিন্তু দেখা যায় নায়কের হাত পুড়ে যায়। এটা দেখে ঈশান দ্রুত সুসংয়ের হাতে বরফ পানি ভিজিয়ে রাখে যাতে তার জ্বালা পোড়াটা কমে যায়। সেই সাথে বলে যে আসলে তোমার ব্রেন তো খুব তীক্ষ্ণ কাজ করে, তুমি যদি ঠিক সময় মতো জগটা না ধরতে তাহলে আজ আমি গরম পানিতেই পুড়ে যেতাম। সুসং আবারও তার আগের অবস্থা থেকেই বলে যে আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে তোমার কোনো ক্ষতি হতে দেব না, কারণ আমি তোমাকে পাবে প্রথম দেখাই নিজেকে হারিয়ে ফেলেছি। সুসং আরও কিছু বলবে তার আগেই ঈশান তাকে নিয়ে দ্রুত অফিসে ফিরে আসে, তার হাতে মলম লাগিয়ে সুন্দরভাবেই পরম যত্নে ব্যান্ডেজ করে দেয়। আর এসব কিছু দেখে সুসং ঈশানের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে, তার ভিতরের সকল জ্বালাপোড়া যেন নিমিষেই শেষ হয়ে যায় ঈশানের হাতের পরম যত্নে। তখন আবারও সুসং ফ্লার্ট করতে শুরু করে, সে বলে যে সত্যি বলছি, আমি তোমাকে পাবে ওই দিন প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি, আমি যে আবার তোমাকে দেখতে পাবো সেটা কখনোই স্বপ্নেও ভাবিনি। সুসংয়ের এমন রোম্যান্টিক কথা শুনে ঈশান বলে যে এসব ফিল্মি ডায়লগ বলা বন্ধ করো, এগুলো অন্য কাউকে বললে কাজে লাগবে। সুসং বলে যে তুমি এই সমস্ত কিছুকে ফিল্মি ডায়লগ মনে করো না, এটা আমার মনের গহীনের অনুভূতি, অন্তত তুমি আমার মন ভেঙে দিও না। ঈশান তখন তার দিকে তাকিয়ে বলে যে মন দিয়ে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, তোমার সঙ্গে আমার কখনো কোনো রিলেশনের হওয়ার সম্ভাবনাই নেই, আমরা কখনো কোথাও একসাথে ডেটও করব না। আমার মতো বদমেজাজি মেয়ের পেছনে তুমি সময় নষ্ট না করে অন্য কাউকে বেছে নাও, জীবনে সুখী থাকবে। সুসং বলে যে ম্যাডাম তুমি এত সুন্দরী, এখনও ডেট করো না কেন, মনে কারোর জন্য কি আগে থেকেই জায়গা করে রেখেছো? তখন ঈশান বলে যে আমি প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। সুসং বলে যে একবার অন্তত আমাকে বিশ্বাস করেই দেখো, তোমার মনটা দাও, দেখো তোমার মনের কত যত্ন করে রাখি, একবার তো ভালোবাসো, দেখবা যে তোমার জীবনটা সুন্দর সেজে উঠেছে। এই কথা শুনে ঈশান একটু মন খারাপ করে বলে তোমার কি মনে হয় আমি জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করিনি? এসব কথা বাদ দাও, তোমার ব্যান্ডেজ হয়ে গেছে, আমি বাসায় গেলাম। এই বলে চলে যেতে লাগলে সুসং চিৎকার করে ঈশানের পিছন থেকে বলে যে যত যাই বলো আমি হাল ছাড়বো না, তোমার মনে আমার জন্য জায়গা করেই ছাড়বো। ঈশানও যেতে যেতে বলে যে যা খুশি তাই করো, কোনো কিছুতেই কাজ হবে না। তো যাই হোক, সুসং বাসায় ফিরে তার বন্ধু ফ্যান্সুকে বলে যে ভাই কালকে রাত্রে যে মেয়েটার সঙ্গে পাবে দেখা হয়েছে সেই মেয়েটাই আমার অফিসের বস। এই কথা শুনে তো ফ্যান্সও মনে করে যে হয়তো সুসং তাকে ভূগোল পড়াচ্ছে, তাই সে বলে যে প্রমাণ দে, তুই যে মেয়েকে ডেট করেছিস ওই মেয়েটাই তোর বস। তখন সুসং ঈশানের ছবিটা ফ্যাংসুকে দেখায়, ফ্যাংসু ঈশানের ছবি দেখেই অবাক হয়ে যায়, কারণ এটা তারই আপন বড় বোন। ফ্যাংসু তখন সুসাংকে জিজ্ঞেস করে যে সত্যি করে বল, তুই কাল রাতে এই মেয়ের সঙ্গে কি করেছিস? সুসং বলে যে আরে ভাই কিছুই করিনি, জাস্ট আমরা মদ খেয়ে ডান্স করেছি, তারপর মেয়েটাকে তার বাসায় ছেড়ে দিয়ে এসেছি। ফ্যাংসু বলে যে তুই মেয়ের বাড়ি পর্যন্ত চলে গেছিস, তুই তো মাল হ্যাব্বি তেজ। তখন ফ্যান্সুর মাথায় একটা বুদ্ধি আসে, কারণ তার বোনের বিয়ে হলেই তো তার বিয়ের রাস্তাও ক্লিয়ার, তাই সে তার বন্ধু সুসংকে বলে যে তুই এই মেয়েটার সঙ্গে প্রেম করবি, বিয়ে করবি। তখন সুসং বলে যে বিয়ে তো করতে চাই, কিন্তু এই মেয়ে তো কোনো ভালোবাসা সম্পর্কই বিশ্বাস করে না। তখন ফ্যান্সু বলে যে দেখ দোস্ত, মেয়েরা সবসময় একটু
ভাব দেখায়, এটাই তারা পছন্দ করে। ওরা চায় ছেলেরা সবসময় তাদের পিছন পিছন ঘুরুক। আর অন্য একটা কারণ হতে পারে যার কারণে সে প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না। আগে তুই সেই জায়গাটাকে খুঁজে বের কর, আগে তার কোনো রিলেশন ছিল কিনা সেটা জানার চেষ্টা কর, সে কি পছন্দ করে সেটা বোঝার চেষ্টা কর। এই কথা শুনে সুসং বলে যে কি হতে পারে বলতো, তার আগে কোনো রিলেশন ছিল যেখান থেকে রিজেকশন হওয়ার পর সে এই প্রেম ভালোবাসায় সম্পর্কে বিশ্বাস করে না। এই কথা শুনতে ফেন্সু বলে যে এই তো গুরু, তুমি ঠিক রাস্তায় এসেছ। যদি তার মনে আগে কেউ কোনো আঘাত দেয় তাহলে তুই সেই আঘাত মুছে দে, তাহলেই সেখানে জায়গা করতে পারবি। সুসং তার বন্ধুর কথায় খুব মনোযোগ দিয়ে শোনে, আর মনে হচ্ছে তার বন্ধু একজন লাভ গুরু। সে এই গুরুর প্রত্যেকটা কথা শুনে চলছে। সুসং বলে যে সে সবকিছু হলো, কিন্তু কি করে তার হৃদয়ে আঘাতটা মুছে দেব বলতো, তুই তো এসব বিষয়ে এক্সপার্ট, এখন তুই আমাকে আইডিয়া দে। তখন ফ্যাংসু বলে যে এইসব তো জানতে হবে বন্ধু, কারণ আমি চিরদিন আইবুড়ো থাকতে চাই না। সেই সাথে মনে মনে বলে যে বোন, আমাকে মাফ করিস, তোর ভালোর জন্যই, তোর জীবন সুন্দরভাবে সাজানোর জন্যই এই সব কিছু করছি। তখন ফ্যান্সু খুব কৌশলেই তার বার্থডে পার্টিতে সুসংকে দাওয়াত করে। মূলত তার প্ল্যান হলো দুজনকেই মিলিয়ে দেওয়া, দুজন একসঙ্গে বারবার দেখা হলে কথা হবে, তাহলেই তো দুজনের ভিতর সম্পর্কের সূচনা হবে। এখন ফ্যান্সু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তার বোনকে সে বিয়ে দিয়েই ছাড়বে। তো এরপর দেখা যায় ফ্যান্সুর জন্মদিন পার্টির আয়োজন করা হচ্ছিল, আর আজ ঈশান বাড়িতে আসে ভাইয়ের জন্মদিনের পার্টির জন্য। সেখানে সুলিনও আসে। সুলিন ঈশানের বান্ধবী, আর তারা অফিসে চাকরিও করে। কিছুক্ষণ পর ফ্যান্সু সুসাংকে নিয়ে তাদের বাড়িতে আসলে সুসংয়ের মনে পড়ে সে আগেও এখানে ঈশানকে রাতে পা থেকে নিয়ে এসেছিল। যখন ফ্যান্সু তার বোনকে ডাকে, ঈশান বাইরে বেরোলেই সবার চোখ কপালে উঠে যায়, কারণ এই প্রথমবার সুসং জানতে পারলো যে ফ্যান্সুর বোন ঈশান। সে বন্ধু হয়েও এতদিন এই কথাটা জানতে পারেনি। সেই দিন সে না বুঝে ঈশানের ব্যাপারে ফ্যান্সুকে সবকিছু বলে দিয়েছে। এদিকে ঈশানের সেম অবস্থা, তার ভাইয়ের বন্ধু তাকে সবসময় ফ্লার্ট করতে থাকে। এমন সময় সেখানে সুলিন আসলে সুসং বলে যে আন্টি তুমি এখানে, অর্থাৎ সুসংয়ের আন্টি হলো সুলিন, আর এই সুলিনকে ফ্যাংসু পছন্দ করে, বিয়ে করতে চায়। মানে সবকিছুই তালগোল পাকিয়ে গেছে, একজনের বোন তো আরেকজনের আন্টি। এমন সিচুয়েশনে কেই বা কি বলবে কিছুই বুঝতে পারছে না। তখন ফ্যাংসু তার বোনের সঙ্গে সুসংয়ের পরিচয় করিয়ে দেয়, বলে যে আমার বন্ধু, আমরা একই ভার্সিটিতে পড়তাম। সেই সাথে সুসংকে বলে যে এ হলো আমার বড় বোন। তখন সুসং বেশ রাগি রাগি চোখে ফ্যাংসুর দিকে তাকাতে থাকে, আর তারপর দুজন ভিতরে আসলে সুসং ফ্যান্সুকে ঝাড়ি মেরে বলে যে ঈশান যে তোর বোন, সেটা তুই আমাকে ওই দিন রাতে কেন বলিসনি। তখন ফ্যান্সু বলে যে আসলে আমি তোকে আমার বার্থডেতে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ভাই একটা জিনিস ভেবে দেখ, তুই আমার বোনের পেছনে, আমি তোর আন্টির পেছনে, আমাদের দুজনের রাস্তা কিন্তু একই। যদি আমরা দুজন দুজনকে সাহায্য করি তাহলে আমাদের পুরো ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে, এই থেকে ভালো কিছু আর হতেই পারে না। এ কথা শুনে সুসং একটু ভাবতে থাকে সে এখন কি করবে। তখন সুসং বলে যে ঠিক আছে, আমি তোকে আমার আন্টিকে পটাতে হেল্প করব, আর তুইও তোর বোনকে ম্যানেজ করতে আমাকে হেল্প করবি। তারপর তারা দুই বন্ধু প্ল্যান করে বাইরে বেরিয়ে আসে। যাই হোক, কথায় কথায় ফ্যাংসু তার বোনকে বলে যে তোমাদের দুজনে পাবে কিভাবে দেখা হলো। এই কথা বললেই ঈশান রেগে খেয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে যে এখান থেকে চলো। এই কথা শুনে সবাই বুঝে যায় যে ফ্যান্সুর সাথে এখন কি হবে, আজ তার রক্ষা নেই। তখন সুলিন সুসাংকে বলে যে চিন্তা করো না, আমি তো আমার বান্ধবীকে চিনি, ওর ভাইকে কিছুই বলবে না। এদিক থেকে দেখা যায় ঈশান রেগে মেগে একটা বোতল তুলে তার ভাইকে মারতে যায়, বলে যে তোর অনেক বার বেড়েছে, অনেক কিছুই বলতে শিখে গেছিস, তোর মুখটা যদি বন্ধ না রাখিস তাহলে আমি তো জিব্বাই টেনে ছিঁড়ে ফেলবো। এরপর তারা দুজন বাইরে বেরিয়ে আসে। এরপর বেরিয়ে আসলে সুসং বলে যে আরে ভাই চল, ভাই বোনের ভিতর তো কত রকমের কথাই হয়, এসব তুই ভাবিস না, কেক খাই চল। এই বলে ফ্যাংসু এসে অর্ধেক কেক খেয়ে ফেলে। আর এটা দেখে ঈশান আরও রেগে যায়, কারণ সে বাকি তিনজনের জন্য কেক রাখেনি, একাই সব খেয়ে ফেলেছে। এরপর তারা সবাই মিলে তাদের ছোটোখাটো এই পার্টিটাকে এনজয় করতে শুরু করে। তখন ফ্যান্সু হাত জোর করে প্রার্থনা করে বলে যে হে প্রভু, আমার বোনকে একটু সুবুদ্ধি দাও যাতে ও বিয়েতে রাজি হয়ে যায়, তাহলে আমিও বিয়েটা করতে পারবো। এ কথা শুনে তো তার ভাইয়ের কান মলা দিতে শুরু করে ঈশান।
আর ঠিক সেই সময় তাদের বাড়ির ডোরবেল বেজে ওঠে। তো যাই হোক, দেখা যায় যে ঈশানের এক্স বয়ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে এসেছে। বর্তমানে ঈশানের জন্য তার পীড়িত আবারও উতলে উঠছে। ঈশান তার এক্স বয়ফ্রেন্ডকে দেখেই তার মন খারাপ হয়ে যায়। তখন ফ্যান্সও তার বোনের মন খারাপ দেখে বলে যে আমি যাই গিয়ে ওকে শিক্ষা দিয়ে আসি। তখন সুলিন তাকে বাধা দিয়ে থামিয়ে দেয়। এদিকে সুসাং ঈশানকে সান্ত্বনা দিয়ে বলে যে মন খারাপ করো না, চেষ্টা করো ওকে তোমার লাইফ থেকে মুছে ফেলতে। এই কথা শুনে ঈশান বলে যে তুমি ঠিক কথাই বলেছ, আসলে ওর জন্য আমার মন খারাপ করার কোনো দরকারই নেই। চলো আমরা ভাইয়ের বার্থডে পার্টিটা সেলিব্রেট করি, ওর জন্য কেন আমার ভাইয়ের আজকের দিনটা নষ্ট করব। এরপর তারা চারজন মিলে মজা করে। পরদিন অফিসে একজন অফিসার আসার কথা, যার জন্য ঈশান সবাইকে সবকিছু ঠিকঠাক করে রেডি করতে বলে, কারণ তিনি এই কোম্পানির নতুন ম্যানেজিং ডাইরেক্টর হবে। তবে তার নাম নিতেই সেখানে তিনি হাজির হয়ে যান, যার নাম লিয়ান। তাকে দেখতে যেমনটা সুন্দর, তার পার্সোনালিটিও ঠিক তেমনই সুন্দর। সেই সাথে লিয়ান এখন এই কোম্পানির সার্বিক ডিজাইনগুলো পর্যবেক্ষণ করবে। তো দেখা যায় ঈশান লিয়ানকে তার ক্যাবিনে নিয়ে যায়। তখন দূর থেকে সুশাং তাদের দুজনকেই দেখতে পায়। কিছুক্ষণ পর তারা দুজন বাইরে বের হলে তারা দুজন খুব হাসি খুশিভাবে কথা বলছিল, আর তাদের কথাবার্তা থেকে এটাও বোঝা যায় যে ঈশান লিয়ানের উপর বেশ ভালোভাবেই ফিদা হয়ে গেছে। তো সুলিংকে দেখা যায় যে সুসংয়ের কাছে এসে বলে যে দুজনকে বেশ ভালোই মানিয়েছে, কিন্তু ঈশানের চেয়ে ওনার বয়সটা অনেক বেশি দেখা যাচ্ছে, তাই না? এই কথা শুনেই সুসংয়ের মনটা ভেঙে যায়। তখন সুসং জিজ্ঞাসা করে যে আন্টি, লোকটা সম্পর্কে কি কিছু জানো, বলো তো। তখন শালিনও লিনার সম্পর্কে বলতে শুরু করে। সুসং বলে যে ওর প্রশংসা করো না তো, ওর এই স্ট্যাটাস শুনে আমার দরকার নেই। তুমি বলো যে উনি বিয়ে করেছে কিনা। আন্টি বলে যে না, বিয়ে করেনি, তবে মনে হয় এবার ওনার বিয়েটা হয়েই যাবে। এ কথা শুনে সুসংয়ের চোখ কপালে উঠে যায়, তার প্রচুর পরিমাণে জেলাসি ফিল হয়। ওই দুজনের দিকে বারবার দেখতে থাকে। তাদের দুজনকে একসাথে দেখে সে একদমই সহ্য করতে পারছিল না। তখন সে মনে মনে ভাবে যে ঈশান লোকটার উপর পুরো লাট্টু হয়ে গেছে, তাহলে এখন আমার কি হবে। তখন আন্টি বলে যে ওদের বিয়ে করার চান্স অনেক বেশি, কারণ সে একজন সাকসেসফুল মানুষ, যে করেই হোক ঈশানকে পটিয়ে ফেলবে। তখন সুসং আন্টিকে বোঝাতে থাকে যে আমিও কয়েক বছর পর ওনার মতোই সাকসেসফুল হয়ে যাব। এই কথা শুনে আন্টি বুঝতে পারে যে তার ভাগ্নে ঈশানের প্রেমে পড়েছে। তখন সুলিন বলে যে আচ্ছা এই ব্যাপার, তো তোমার কি মনে হয় এতদিন ঈশান এত ভালো পাত্র হাতের কাছে পেয়েও কি বিয়ে না করে তোমার জন্য অপেক্ষা করবে? তখন আবারও সুসং বুঝিয়ে বলে যে আন্টি দেখো, তোমাদের লাইন তো প্রায় ক্লিয়ার, আর আমাদেরও যদি একটা সেটিং করে দাও তাহলে আমরা পুরো ফ্যামিলি এক হয়ে গেলাম। তুমি একটা কিছু করো, আমাদের সেটিংটা করিয়ে দাও প্লিজ আন্টি। তারা আন্টি বলে যে ভেবে দেখবো, এই বলে সে এখান থেকে চলে যায়। এইদিকে সুসং সবসময় দুজনকে ফলো করতে থাকে। তো দেখা যায় ঈশান লিয়ানকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে, আর দুজনকে এভাবে আলাদা কথা বলতে দেখে সুসংয়ের ভিতরটা একদম পুরো ফেটে যাচ্ছিল। তাই সে লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে তাদের কথা শোনার চেষ্টা করে। আর তখনই সে শুনতে পায় যে লিয়ান ঈশানকে বিয়ের প্রস্তাব দেয়, সেই সাথে একটা কন্ট্রাক্ট পেপারও দেয়। বলে যে তুমি চাইলে অন্তত কিছুদিনের জন্য হলেও আমাকে বিয়ে করতে পারো, কারণ আমার মা খুবই অসুস্থ, সে চায় তার মৃত্যুর আগে ছেলের বউ দেখে যেতে। তাই আমি চাইছিলাম তোমাকে বিয়ে করতে, আর তোমার কোনো তাড়াহুড়া নেই। প্রথমে আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করব, তারপর যদি আমাদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তাহলে আমরা আবারও বিয়ে করে নিব। বাইরে থেকে এসব শুনে সুসং অনেক চিন্তায় পড়ে যায়। ঈশান কি সত্যি তার কথায় রাজি হয়ে যাবে? তখন তার কি হবে? আর লিয়ানের এমন প্রস্তাব দেওয়ার সাহস হয় কি করে? দেখা যায় ঈশান তার ম্যারেজ প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, তাকে না বলে দিয়ে সেখান থেকে উঠে চলে আসে। তখন সুসং দৌড়ে বাইরে বেরিয়ে আসে, আর ঈশানের সঙ্গে দেখা হলে সে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। মূলত ঈশান বুঝে গেছে যে সুসং তাদের দুজনকে একসঙ্গে দেখে ফলো করছে, তাই সে বলে যে এসব ফালতু বিষয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজটা ঠিক মতো করো, এই প্রজেক্টটাকে ভালোভাবে ইমপ্রুভ করো। এ কথা শুনে সুসং বলে যে সবসময় এত কাজ করো কেন, আর কোনো কিছু বলতে পারো না। সে চলে যেতে লাগলে আবারও কিছু একটা ভেবে ফিরে এসে ঈশানকে বলে যে আমাকে কথা দাও তুমি ওই চশমিশকে কখনো বিয়ে করতে রাজি হবে না। এই কথা শুনে ঈশান বলে যে তুমি তাহলে দূর থেকে আমাদের সব কথাই শুনে নিয়েছো।
শোনো, আরেকটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, আমি তোমার বস, সেই সাথে তোমার চেয়েও বয়সটা আমার বেশি। কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি খুব ভালো করেই বুঝি। তোমার আমাকে কোনো জ্ঞান দিতে হবে না। এরপর থেকে যদি আমার পার্সোনাল বিষয়ে নাক গলাও তাহলে আমি তোমাকে জব থেকেই বের করে দিব। শুধু শুধু এমন বকাঝকা করায় সুসাং বেচারা অনেক কষ্ট পায়। এরপর সুসং বাসায় ফিরে হতাশ হয়ে ফ্যান্সুর পাশে শুয়ে পড়ে। দুজনে খুব হতাশ হয়ে পড়ে। তখন ফ্যান্সু বলে যে আসলে সব মেয়েরাই মিথ্যেবাদী ছলনাময়ী হয়। এ কথা শুনেই সুসং চমকে যায় আর উঠে বসে বলে যে কি রে, আমার আন্টি তোর সাথে আবার কি করলো? সেই সাথে ফ্যান্সু বলে যে আমার বোন কি করেছে। তখন ফ্যান্সু বলে যে আরে তোর আন্টি অন্য কারোর সাথে হয়তো ঘুরতে গেছে, কিন্তু আমাকে কোনো কিছুই জানায়নি। এরপর তারা দুজনের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার প্ল্যান করতে থাকে। এতে দুজন রাজি হয়। তখন সুসং বলে যে ভাই, তোর বোনের অ্যাটিটিউড দেখে আমি ভিতর থেকে অনেক কনফিউশন পড়ে যাই, কারণ সে সব সময় আমার সঙ্গে চড়া কথাই বলতে থাকে। মনে হয় না এইভাবে আমাদের কথা বেশি দূর আগাতে পারবে। তখন ফ্যান্সু বলে যে ভাই, তুই এত তাড়াতাড়ি হার মেনে নিস না, আমার বোনকে একটু সময় দে, তুই তো সব কিছুই জানিস। পরের দিন অফিসে এসে সুসং ঈশানের সঙ্গে কোনো কথাই বলে না। সে মন দিয়ে তার কাজ করতে থাকে। তাকে এইভাবে চুপচাপ দেখে ঈশান চিন্তিত হয়ে পড়ে। ভাবে যে হঠাৎ করে এর আবার কি হলো, একদম যে কোনো সারা শব্দ নেই, এমনকি আমার দিকে একবার তাকাচ্ছেও না। এদিকে সময় হয়ে যাচ্ছে। ঈশানের এক্স বয়ফ্রেন্ড তো বেশি বেশি এখন তার আশপাশ দিয়ে ঘুরঘুর করছে। অন্যদিকে সুসং কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সবাই অফিস ছেড়ে চলে গেলেও সুসং তার কাজ করতে থাকে। এমনটা দেখে ঈশান বলে যে অনেক রাত হয়েছে, তুমি আজকের জন্য বাসায় যাও, বাকি কাজ কালকে এসে করো। কিন্তু সুসং তার কথা না শুনে সে তার কাজ করে তারপর যেতে চায়। তখন ঈশান বেরিয়ে আসলে খুব জোরে বৃষ্টি শুরু হয়। যেহেতু বাইরে যেতে পারে না, তাই সে যখন পিছনে ফিরে দেখতে পায় সুসং তার জন্য ছাতা নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, আর তার হাতে থাকা ছাতাটা ঈশানকে দিয়ে সাবধানে বাড়ি চলে যেতে বলে। কিন্তু দেখা যায় ঈশান সুসংয়ের কথায় চিন্তা করে আবারও অফিসের ভিতরে চলে আসে আর চুপ করে সুসংয়ের পিছনে দাঁড়িয়ে থাকে। সুসং বুঝতে পারে যে তার পিছনে ঈশান এসেছে, তাই সুসং তাকে বলে যে কালকে হয়তো আমি তোমার পার্সোনাল বিষয়ে অনেক কথা বলে ফেলেছি, কিছু মনে করো না, আমাকে মাফ করে দিও। এই কথা শুনতেই ঈশান বলে যে ক্ষমা তো আমার চাওয়ার কথা, কারণ আমি কাল তোমাকে অনেক কথা শুনিয়েছি, তুমি কোনো কিছুই মনে করো না। তখন সুসং বলে যে ঠিক আছে, তবে আজকের পর থেকে তোমাকে আর কখনোই ডিস্টার্ব করব না। সুসং এর মুখে এত ইমোশনাল কথা শুনে শান্ত কান্না করে দেয় আর বলে যে তুমি চিন্তা করো না, আমি কখনো প্রস্তাবে রাজি হব না, আর এমনটা কখনোই হবেও না। এই কথা শুনে সুসং আবারও তার আগের ফর্মে ফিরে যায় আর উঠে দাঁড়িয়ে ঈশানের কাছে এসে বলে যে সত্যি বলছো? তার মানে সত্যি সত্যি তুমি চাশমিশকে রিজেক্ট করে দিয়েছো? ঈশান বলে যে হ্যাঁ, কিন্তু তুমি এত খুশি কেন হচ্ছ? তখন সুসন বলে যে তাহলে ভালো কাজ করেছো, এখন তাহলে আমার রাস্তা পুরোপুরি ক্লিয়ার, আজ থেকে আবার আমি তোমার পিছনে ঘুরঘুর করা শুরু করব। এই বলে সে ঈশানকে বুকে জড়িয়ে ধরতে চায় আর ঈশান তার ছাতাটা দিয়ে তাকে আটকে দেয়, বলে যে এত উড়ো না, ঠিক আছে? একজনকে রিজেক্ট করেছি বলে তোমার রাস্তা ক্লিয়ার এমনটা নয়। তখন সুসং বলে যে তাহলে ম্যাডাম, তুমি আমার সঙ্গে এমন কিছু করবা না যেটা আমি কখনোই মেনে নিতে পারবো না বা ডিস্টার্ব হয়ে যাই। তখন ঈশান তার ছাতা দিয়ে মারতে শুরু করে। বৃষ্টি থেমে গেলে দুজনই অফিস থেকে বাসায় যাওয়ার জন্য বের হয়। আর রাস্তায় বেরোলেই ঈশানের পুরনো বয়ফ্রেন্ড মাঝ রাস্তায় তার জন্য দাঁড়িয়ে আসে। এনার নাম লুভিং। এতদিন পর সে ফিরে এসেছে ঈশানকে বিয়ে করার জন্য। ঈশান তার কথা না শুনতে চাইলে সে রীতিমতো ঈশানকে জোর করতে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে ঈশান বলে যে তুমি আমার কাছে মারা গেছো, তোমার কোনো অস্তিত্বই আমার কাছে নেই, দয়া করে কখনো তুমি আর আমার সামনে আসবা না। দূর থেকে সব কথাবার্তা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে আর সে চিন্তায় পড়ে যায় যে প্রথমে ম্যানেজিং ডিরেক্টর, আবার এই ছেলে এখন রাস্তায় কেমন যেন একের পর এক বাধাই আসতে শুরু করেছে। এদিকে কথা বলার এক পর্যায়ে লুবিং ঈশানের হাত ধরে তার সঙ্গে জোর করে নিয়ে যেতে চায় এবং তাকে জড়িয়ে ধরে। ঈশান চিৎকার করলে সেখানে সুসং দৌড়ে আসে, এসে লুবিং এর হাত থেকে ঈশানকে বাঁচিয়ে নেয়। এরপর দুজন গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। ঈশান খুব মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে বসে থাকলে সুসং বলে যে মন খারাপ করো না, তুমি চাইলে আমার কাঁধের উপর মাথা দিয়ে কিছু সময় রেস্ট নিতে পারো।
ঈশান সুসংয়ের কাঁধের উপর মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর ঈশানের বাড়ি চলে আসলে সুসং দেখতে পায় যে ঈশান ঘুমিয়ে গেছে, তাই সে তারে ঘুম থেকে আর ডাকেই না, যার কারণে সে ড্রাইভারকে বলে যে ভাই তুমি এই রোডটা চক্কর দিয়ে নিয়ে এসো। তার এই কথা শুনে ড্রাইভার চক্কর দিয়ে নিয়ে আসে, কিন্তু দেখা যায় তখনও ঈশানের ঘুম ভাঙেনি। তখন সুসং ড্রাইভারকে আবারও রিকোয়েস্ট করে যে ভাই তুমি গাড়িটাকে আবারও নিয়ে চলো, তুমি যত টাকা চাও তত টাকাই দেব। কিন্তু এবার ড্রাইভার বেশ রেগে যায় আর বলে যে ভাই তুমি তোমার গার্লফ্রেন্ডকে ডেকে তোলো, এইভাবে এত রাতে আর গাড়ি ঘোরানো সম্ভব না, অনেক রাত হয়েছে, এবার তো বাড়ি ফিরে যেতে হবে, নয়তো আমার বউ আমারে ঘরেই উঠতে দিবে না। তাদের এইসব কথাবার্তায় ঈশান ঘুম থেকে জেগে যায়। এরপর সুসং তাকে বাসায় পৌঁছে দেয়। পরের দিন লভিং আবারও ঈশানের অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকে। দেখা যায় সে তার সঙ্গে করে ঈশানকে প্রপোজ করার জন্য অনেক কিছুই নিয়ে এসেছে। এইসব কিছু দেখে ঈশানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ডেকে বাইরে নিয়ে যায়। বাইরে আসতেই ঈশান দেখতে পায় যে লভিং তার জন্য ফুলের বড় একটা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এসব কিছু করতে ঈশান নিষেধ করে দেয় আর এখান থেকে চলে যেতে বলে, কিন্তু লভিং হাল ছাড়ার পাত্রই নয়। সে আবারও হাঁটু গেড়ে রিং নিয়ে ঈশানের পায়ের কাছে বসে পড়ে। এমন অদ্ভুত কাণ্ড দেখে তো অফিসের বাকি সব স্টাফরা হাসাহাসি করে। সেই সাথে সবাই বলে যে ঈশান রাজি হয়ে যাও, হ্যাঁ বলে দাও, এর থেকে ভালো ছেলে আর পাবে না। কিন্তু স্টাফরা তো কেউই জানতো না যে আগে তার সঙ্গে লভিং কি করেছে। এসব কিছু দেখে সুসাং আর সহ্য করতে পারছিল না, তাই সে ছুটে এসে লভিংকে থামাতে যায়, কিন্তু তার আন্টি তাকে থামিয়ে দেয়। তখন ঈশান খুব শক্তভাবেই লভিংকে বলে যে এইসবের আর কোনো মানে হয় না, আমাদের ভেতরকার সম্পর্ক 3 বছর আগেই শেষ হয়ে গেছে, আমি আর কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না, তোমার জন্য আমার মনে এখন আর কোনো জায়গা নেই। এই বলে সে সুসিংকে তার পাশে ডাকে আর বলে যে তুমি এই বিষয়টা একটু দেখে নাও। তারপরে ঈশান অফিসের ভেতরে চলে আসে। অন্যদিকে ফ্যান্সু তার গার্লফ্রেন্ডকে অন্য একটা ছেলের সঙ্গে দেখে আর এটা দেখেই সে ভেতর থেকে ভেঙে পড়ে। তাই সে দ্রুত গিয়ে তার বোনের সঙ্গে গিয়ে বলে যে দিদি, তোমার বান্ধবী আমাকে ভালোবাসে না, সে অন্য কোনো ছেলের সঙ্গে ঘোরাঘুরি করছে, ঘুরে বেড়াচ্ছে। এই কথা শুনে ঈশান বলে যে তুমি আগে বড় হও আর তোমার এই অভ্যাসগুলো সেরে দাও, দেখবে তাহলে ও তোমাকেই ভালোবাসবে। পরদিন ফ্যাংসু সুলিং এর সঙ্গে দেখা করে আর বলে যে আমাদের রিলেশনশিপ পাবলিক করে দিই, কিন্তু সুলিং সব কিছুর জন্যই এখনো প্রস্তুত ছিল না, তার কিছুটা সময় লাগবে। এই বিষয় নিয়ে দুজনের ভেতরে তুমুল ঝগড়া হয়। তখন সুলিং ব্রেকআপ করে এখান থেকে চলে যায়, যার জন্য ফ্যান্সু ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। তো যাই হোক, ফ্যান্সু তার বন্ধু সুসাং এর কাছে বলে যে তোর আন্টি আমার সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে। তখন সুসাং তাকে অ্যাডভাইস দেয় ম্যাচিউরিটি দেখানোর জন্য। এদিকে ঈশান যখন একা ঘরে ছিল তখন তার এক্স বয়ফ্রেন্ড সোজা তার বাড়িতে চলে আসে। এমন সময় সুযোগ বুঝে ঈশান সুসিংকে মেসেজ করে দেয়। এদিকে দুই বন্ধু চলে আসে তার আন্টির মান অভিমান ভাঙানোর জন্য। এক পর্যায়ে তারা কথা বলে তাদের ভেতরে সবকিছুই ঠিক করে নেয়। যখন সুসাং ঈশানের মেসেজ দেখতে পায় সে ছুটে আসে এবং লুবিং এর সঙ্গে মারামারি করে ঠিক সময় ঈশানকে বাঁচিয়ে নেয়। কিন্তু মারামারির এক পর্যায়ে সুসাং মাথায় অনেক আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। তাই সুসাং এর সেবা যত্ন করা ঈশান ব্যস্ত হয়ে পড়ে। তবে সে রান্নাবান্না করে সবকিছুই পুড়িয়ে ফেলে। এমন অবস্থাতে আবারও সুসাং ঠিক সময়ে এসে সবকিছুই সেভ করে নেয়। সেই সাথে ঈশানকে শান্ত করতে গেলে একটু রোমান্টিক মোডে চলে আসে, কিন্তু সেই সময় সুসাং আবারও সেখানে অজ্ঞান হয়ে পড়ে। বেচারার আর রোমান্টিক টাইম স্পেন্ড করা হলো না। এমন সময় সুসাং এর খবর পেয়ে যায় যে তার মা তাকে নেওয়ার জন্য ঈশানের বাড়ি চলে এসছে। সেই সাথে সুসাং এর কাছে জিজ্ঞাসা করে যে এই মেয়েটাকে। সুসাং বলে যে ও আমার অফিসের বস। তারপর সুসাং মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসে। পরদিন কাজ শেষ করতে রাতে ঈশান বাড়ি ফেরার সময় তার অনেক খিদা লাগে। ঠিক সেই সময় সুসাং তার জন্য কেক নিয়ে হাজির হয়। এটা দেখে ঈশান অনেক খুশি হয় আর এরপর দুজন একসঙ্গে কেক খায়, ছবি তোলে এবং বাড়ি ছাড়ার সময় ঈশান তো সুসাংকে জড়িয়ে ধরে, আবারও প্রপোজ করে। তখন ঈশান তার প্রপোজালে রাজি হয়ে যায় আর পরবর্তীতে ঈশান তাকে বাধা দিয়ে বলে যে কি ভেবেছো এইভাবে কেক খাইয়ে পটিয়ে নিবে, আমি পড়ছি না, যাও। এদিকে তো দেখা যায় সুসাং তার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় আর যেটা দেখে তো ঈশান চমকে যায় আর এই বিষয়টা সব জায়গায় জানাজানি হয়ে যায়। সুসাং এর অফিস মা সবাই জেনে যায়। সুসাং এমনটা করেছে যাতে ঈশানের দিকে আর কেউ চোখ তুলে না তাকায়। পরদিন সুসাং এর মা এসে ঈশানের সঙ্গে দেখা করে আর ছেলেকে বিদেশে গিয়ে পড়াশোনার
কন্টিনিউ করতে রাজি করতে থাকে। ঈশান এমনটা করার জন্য সুসাংয়ের মার কথায় রাজি হয়ে যায়। তারপর অনেক মন খারাপ করতে থাকে, কারণ তার প্রথম বয়ফ্রেন্ড তাকে ছেড়ে এইভাবেই বিদেশে চলে গিয়েছিল। এই কষ্টে সে আবারও অনেক ড্রিঙ্কস করে। তো তখন সেখানে আবারও সুসাং আসলে সে সুসাংকে অ্যাব্রড যাওয়ার কথা না বলে বরং প্রেমের প্রস্তাব দেয়। অন্যদিকে অফিসে আসলে দেখা যায় সুসাংয়ের সঙ্গে তার সব কলিগরা আড্ডা দিচ্ছে, তাদের এই রিলেশনের ব্যাপারে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে। তখন সেখানে ঈশান এসে সবাইকে বলে যে তোমরা এখানে সবাই কি করছো, তোমাদের কাজ নেই নাকি? এরপর সে আবারও একা থাকার জন্য পাবে এসে ড্রিঙ্কস করতে চায়। আর তখন সে দেখতে পায় যে তার জন্য লুবিং আগে থেকেই সেখানে অপেক্ষা করছে, আর তার ড্রিঙ্কসের একটা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। লুবিংকে দেখে ঈশান সুসাংকে মেসেজ করে। এরপর দেখা যায় জোর করে লুবিং ঈশানকে ড্রিঙ্কস খাইয়েছে এবং খারাপ কিছু করার চেষ্টা করেছে। আর ঠিক সেই সময় প্রতিবারের মতোই আবারও সুসাং এসে ঈশানকে বাঁচিয়ে নেয়। পরদিন ঈশান সুসাংয়ে একসঙ্গে দেখা করলে ঈশান সুসাংকে তার মায়ের কথা মেনে নেওয়ার জন্য রাজি করাতে থাকে, কিন্তু সুসাং ঈশানকে ছেড়ে কোথাও যেতে চায় না। তখন ঈশান ব্রেকআপ করে চলে যায়। এটা দেখে সুসাং তার মনের কথা আবারও হাঁটু গেড়ে হাতে রিং নিয়ে বলে যে তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমি চাই যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও, একটা বার আমাকে সুযোগ দাও আর আমার জন্য অপেক্ষা করো। তখন দেখা যায় যে ঈশান তার প্রপোজালে রাজি হয়ে যায়। এরপর দুজন দুজনে থেকে আলাদা হয়ে যায়। সুসাং নিউ ইয়র্কের তার মায়ের প্রজেক্টে চলে যায়, আর এইদিকে ঈশান সুসাংয়ের স্মৃতিগুলোকে নিয়ে সময় কাটাতে থাকে। আর 1 বছর পর সুসাং অনেক দ্রুতই ফিরে আসে। মূলত ফ্যাংসু সুসাংকে বলে সে আমার বোন অন্য জায়গায় বিয়ে করছে, তাই দ্রুত এসে সবকিছু ঠিক করে নেয়। সুসাং তো তাড়াহুড়ো করে ফ্যাংসুর কথা মতো ম্যারেজ হলে পৌঁছে দেখতে পায় যে বিয়ের জন্য বউ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর ঈশানের নাম ধরে ডাকতে মেয়েটার পিছন ফিরলে দেখা যায় যে এই তো ঈশান না অন্য কেউ। তখন দেখা যায় এই সমস্ত কিছু প্ল্যান ছিল ফ্যাংসু আর তার আন্টি। এখনও সুসাং তার বোনকে কতটা ভালোবাসে সেটা জানার জন্য এমন করেছে। এইদিকে বেচারা সুসাং প্রাণটাই যেন ফিরে পেয়েছে। ঠিক তখন ঈশান সুসাংয়ের সামনে এসে হাজির হয়। দুজন দুজনকে দেখে অনেক খুশি হয়ে যায়। 1 বছর পর তাদের আবারও দেখা হয়। দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরে। আর এখানেই আজকের গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব রোমান্টিক মজাদার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।